আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন লাইভ ক্লাসে। দেশের যে প্রান্ত থেকে জয়েন করেছো সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তোমরা জৈব রসায়নের সমন্বয়তার উপরে যে আলোচনা সেটা শুনছো এবং সেটা আলোচনা চলছিল আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা জৈব রসায়নের যে সমানতা সেটা গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো সহজে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা যারা আছে তারা সহজে এটা বুঝতে পারে না। তো আমি চেষ্টা করব আজকের আলোচনার মাধ্যমে সেটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার। তোমরা দেশের যে প্রান্ত থেকে জয়েন করেছো, কে কোন প্রতিষ্ঠান থেকে জয়েন করেছো, তোমরা জাস্ট একটু লিখে জানাও। আর আজকের যে লাইভ ক্লাসটা সেটা তোমরা শেয়ার করে দাও, যেন তোমাদের যারা সহপাঠী আছে বা যারা তোমাদের বন্ধু আছে এসএসসি লেভেলে, তারাও যেন এটা দেখতে পারে এবং তারা যেন উপকৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো আমাদের জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার শর্ত, উদাহরণ, তারপর জ্যামিতিক সমানুগুলোর ধর্ম, তারপর আলোক সমানতা, কাইরাল কার্বন, কাইরালিটি, আপেক্ষিক আবর্তন, এনানসিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ, ডায়াস্টেরোমার, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, আর সাথে কিছু ক্যালকুলেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সরাসরি আমরা আজকে আলোচনা চলে যাই। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আমরা এখানে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা জিনিসটা আসলে কি? স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা মানে হচ্ছে যে যৌগগুলোর আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই হবে, আবার তাদের গাঠনিক সংকেত যেটা সেটাও কিন্তু একই হবে। তাহলে আণবিক সংকেত একই হবে, আবার গাঠনিক সংকেত কী হবে? একই হবে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, অণুতে যে পরমাণুগুলো থাকে বা বিভিন্ন গ্রুপ থাকে তাদের ত্রিমাত্রিক বিন্যাস এটা ভিন্ন হবে। এই ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন হওয়ার ফলে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে এবং এই ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার ফলে তাদের যে ভৌত ধর্ম তার মধ্যে পার্থক্য তৈরি হবে, ভৌত ধর্মের মধ্যে পার্থক্য তৈরি হবে। তারপর হচ্ছে তাদের যে রাসায়নিক ধর্ম, সেই রাসায়নিক ধর্মের মধ্যেও পার্থক্য তৈরি হবে। ভৌত ধর্মের মধ্যে পার্থক্য তৈরি হবে, তাদের যে রাসায়নিক ধর্ম তার মধ্যে পার্থক্য তৈরি হবে। আবার অনেক সময় দেখা যাবে যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই আছে, কিন্তু আলোকীয় ধর্ম বা অপটিক্যাল নেচার, অপটিক্যাল যে ধর্ম তার মধ্যে পার্থক্য তৈরি হবে। এগুলোই হচ্ছে আমাদের স্টেরিও আইসোমার বা স্টেরিও সমাণু, এবং এই বিষয়টি স্টেরিও সমানতা নামে পরিচিত। তাহলে যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত একই হবে, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হবে এবং এর ফলে তাদের ভৌত ধর্ম ভিন্ন হবে, রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। অনেক সময় ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একই হতে পারে, কিন্তু অপটিক্যাল প্রপার্টিসের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে, রাইট? তাহলে সেক্ষেত্রে যৌগগুলোকে বলা হবে পরস্পরের স্টেরিও সমাণু বা স্টেরিও আইসোমার, এবং এই পুরো বিষয়টাকে বলা হবে স্টেরিও সমানতা বা স্টেরিও আইসোমারিজম। এখন স্টেরিও সমানতাকে আমরা এখানে দুই ভাগে ভাগ করা হয় প্রধানত। একটা হচ্ছে আমাদের মানে এসএসসি লেভেলে আমরা যে ক্লাসিফিকেশনটা বলবো সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আমাদের 2 নম্বরে আলোক সমানতা। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। এখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি আমাদের জ্যামিতিক সমানতা জিনিসটা আসলে কি। জ্যামিতিক সমানতা মানে হচ্ছে যদি আণবিক সংকেত একই হয়, গাঠনিক সংকেত একই হয়, কিন্তু ত্রিমাত্রিক যে বিন্যাস সেখানে বলা হচ্ছে যে জ্যামিতিক গঠনের পার্থক্য থাকবে। এর ফলে যে সমানতার সৃষ্টি হবে সেটাই জ্যামিতিক সমানতা নামে পরিচিত, রাইট?
জ্যামিতিক গঠনের মধ্যে পার্থক্য থাকবে। আণবিক সঙ্গে একই হবে, গাঠনিক সঙ্গে একই হবে, কিন্তু জ্যামিতিক গঠনের মধ্যে পার্থক্য থাকবে। কানেক্টিভিটি সেম হবে, কিন্তু স্পেসের মধ্যে, শূন্যের মধ্যে যে পরমাণুগুলো থাকে তাদের পজিশনের মধ্যে পার্থক্য থাকবে, রাইট? তখন এখানে যে সমন্বয়তার সৃষ্টি হবে সেটি আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক সমন্বয়তা নামে পরিচিত। তো জ্যামিতিক সমন্বয়তার শর্তটা হচ্ছে যে এখানে যে অণু থাকবে, অণুতে যে পরমাণু থাকবে, পরমাণুতে যে বন্ধন থাকবে, সেই বন্ধনগুলোর মুক্ত ঘূর্ণন যদি না হয় তাহলে জ্যামিতিক সমন্বয়তার সৃষ্টি হবে। তাহলে অণুতে পরমাণু থাকে, পরমাণুগুলোর মধ্যে বন্ধন থাকে, সেই বন্ধনে যদি মুক্ত ঘূর্ণন মানে পরমাণুগুলো যদি মুক্তভাবে ঘুরতে না পারে তাহলে জ্যামিতিক সমন্বয়তার সৃষ্টি হবে। এখন দেখা যাক কোন কোন ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। যদি কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়, নাইট্রোজেনের সাথে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়, অথবা এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন যদি এরকম ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়, তাহলে এই যে আমরা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, ডাবল বন্ডযুক্ত যে যৌগগুলো আছে সেখানে কিন্তু মুক্ত ঘূর্ণন সম্ভব না। ওকে, মুক্ত ঘূর্ণন এখানে পসিবল না। যেমন আমরা একটা যৌগের কথা চিন্তা করি, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটা CH2, এটা হলো CH2। ওকে, তো এখানে যে কার্বনটা আছে এখানে sp2 সংকরণ ঘটে, এখানকার কার্বনটার মধ্যে sp2 সংকরণ ঘটে। তাহলে আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখতে চাই, তাহলে এখানে কার্বন আছে, এটা হচ্ছে sp2 সংকরিত, এখানে 3টা হাইব্রিড অরবিটাল। আর আরেকটা কার্বন, তারও কিন্তু sp2 3টা এরকম হাইব্রিড অরবিটাল আছে। তো যখন এরা বন্ড তৈরি করে, বন্ড তৈরি করার সময় হাইড্রোজেনের সাথে 2টা বন্ড তৈরি হয়, এভাবে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি হয়, হয়ে গেল। তাহলে এই কার্বনের আরেকটা অসংকরিত অরবিটাল আছে যার নাম 2pz, এই কার্বনের অসংকরিত অরবিটাল আছে যার নাম হচ্ছে 2pz। তো এটা সাইড বাই সাইড ওভারল্যাপ করে এরকম আরেকটা বন্ড তৈরি করে, যেটাকে বলা হয় পাই বন্ড। তো এক্ষেত্রে যদি এই কার্বনটাকে আমি ঘুরাইতে চাই তাহলে এই জায়গায় এবং এই জায়গায় বাধা পাবে, এর ফলে মুক্ত ঘূর্ণনটা পসিবল না। তাহলে ডাবল বন্ডযুক্ত কার্বন, সেখানে পাই বন্ড থাকার কারণে ফ্রি রোটেশন কি পসিবল না, মুক্ত ঘূর্ণন পসিবল না। তাহলে এই ধরনের যুগে জ্যামিতিক সমন্বয়তা তৈরির সম্ভাবনা আছে, রাইট? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা যৌগ যদি এরকম চক্রাকার হয়, সাইক্লিক হয়, এটার নাম সাইক্লোপ্রোপেন। তো সাইক্লোপ্রোপেনে কী দেখা যাচ্ছে, এখানে 3টা কর্নারে 3টা কার্বন আছে, প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে এভাবে সিঙ্গেল বন্ড দ্বারা কানেক্টেড। তাহলে এক্ষেত্রে যদি আমি এই কার্বনটাকে ঘোরাতে চাই, যদি এই কার্বনটাকে আমরা ঘোরাতে চাই এটাকে, তাহলে কিন্তু এখানে মোচড় খাবে বা এখানে মোচড় খাবে, অর্থাৎ আমরা ঘোরাইতে পারবো না। তাহলে এখানে রেস্ট্রিক্টেড রোটেশন এখানে আছে, অর্থাৎ ফ্রি রোটেশন ইজ নট পসিবল হেয়ার। এখানে কি আছে, রোটেশনে রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিক্টেড রোটেশন বলা হয় এটাকে। তাহলে এই ধরনের যৌগ জ্যামিতিক সমন্বয়তা দেখাতে পারে। এখন আসি এদের শর্ত। শর্ত হলো যে কোনো একটা যৌগ তার সঙ্গে যদি এরকম হয় ABC ডাবল বন্ড CAB এই টাইপের, তাহলে এটা দ্বারা জ্যামিতিক সমন্বয়তা তৈরি হবে। 2 নম্বর ABC ডাবল বন্ড CAD। 3 নম্বর হচ্ছে ABC ডাবল বন্ড CDE। তাহলে যদি ডাবল বন্ডযুক্ত যৌগগুলোর স্ট্রাকচার এরকম হয় তাহলে সেটা দিয়ে জ্যামিতিক সমন্বয়তা লেখা যায়। তো কীভাবে? প্রথমে আমরা এইটাতে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা কার্বন ডাবল বন্ড দ্বারা কানেক্টেড। কার্বনের সাথে আছে A এবং B। A হচ্ছে একটা পরমাণু বা মূলক, B হচ্ছে একটা পরমাণু বা মূলক, এবং দে আর ডিফারেন্ট, তারা কিন্তু আলাদা হতে হবে। এখন এই কার্বনে যে A আছে এটা এখানে বসালাম, বিটা এখানে বসালাম। আরেকটা যে কার্বন আছে এখানেও আছে A আছে B, এভাবে বসালাম। তাহলে এই যে বিন্যাসটা এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পরমাণুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা কার্বন আছে, তার সাথে AB-তে যা পরমাণু সেটা হিসাব করলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একই যেতে গ্রুপগুলো, অর্থাৎ এই যে 2টা A একই গ্রুপ, 2টা B একই গ্রুপ, তারা একই দিকে আছে। তাহলে এখানে সিমিলার গ্রুপ ইন সেম সাইড, মানে একই দিকে আছে, তাহলে এটাকে বলা হবে সিস সমাণু। সিস মানে হচ্ছে সিমিলার গ্রুপ ইন সেম সাইড, এবং এই সিস সমাণুটাকে বলা হয় জেড সমাণু। জেড মানে হচ্ছে জুসামেন, জার্মান জুসামেন থেকে জেডটা এসেছে, এবং এটাকে আমরা SYN এই টাইপের আইসোমারও বলতে পারি। তো যাই হোক, এখানে সিমিলার গ্রুপ যদি সেম সাইডে থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের সিস, রাইট? অনেক ক্ষেত্রে সিসের সমতুল্য হিসেবে আমরা জেড ব্যবহার করব, অনেক সময় আমরা সিন ব্যবহার করব বা সাইন ব্যবহার করব।
এখন আসি, যদি আমরা একটা সাইড ঠিক রাখি, মানে দুইটা কার্বন তো একটা কার্বনকে ঠিক রাখি, এই কার্বনটাকে ঠিক রাখি, এই কার্বনটাকে ঠিক রাখি এইভাবে এ বি, আর এখানে বিটা উপরে দিই, এটা নিচে দিই। এখন দেখো একই জাতীয় যে গ্রুপগুলো, মানে দুইটা এ, এখানে কিন্তু দুইটা এ যে দূরত্বে আছে সেটা হচ্ছে এক্স, আর এখানে কিন্তু দুইটা এ তারা কোনাকুনি পজিশনে আছে, অ্যাক্রস পজিশনে আছে, অর্থাৎ তারা কোনাকুনি অবস্থানে আছে। ওকে, এবং এক্ষেত্রে এটাকে বলা হবে ট্রান্স সমাণু, এটার নাম হচ্ছে ট্রান্স সমাণু। এবং এক্ষেত্রে এদের যে ডিস্টেন্সটা, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এখানে দুইটা এ যত দূরে আছে, এখানে কিন্তু দুইটা এ তাদের দূরত্ব বেশি, তাহলে স্পেসের মধ্যে তাদের ডিস্টেন্সের পার্থক্য আছে, সো দে আর আইসোমার। তাহলে এখানে কিন্তু এই যোগে যা আছে এই যোগে তাই আছে, আণবিক সঙ্গেত একই, এটার কানেক্টিভিটি যেরকম এটারও কানেক্টিভিটি সেরকম, তাহলে গাঠনিক সঙ্গেত একই, কিন্তু পজিশনটা দেখো এ দুইটা পাশাপাশি ছিল আর এ দুইটা কোনাকুনি, অর্থাৎ শূন্যের মধ্যে তাদের পজিশনের পার্থক্য আছে, সো দে আর স্টেরিও আইসোমার। এবং জ্যামিতিক গঠনের পার্থক্যের কারণে এটা হয়েছে বলে দে আর জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে এটাকে বলা হবে সিস, এটাকে বলা হবে ট্রান্স। এখন আসো আর একটা উদাহরণে চলে যাই, সেটা হলো এ বি সি ডাবল বন্ড সি এ ডি। তো যদি যৌগটার গঠন এরকম হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে এর সাথে আছে এরকম বি, আর এখানে এর সাথে আছে এরকম ডি। এখানে কিন্তু বি আর ডি ডিফারেন্ট, মানে মেলে নেই, কিন্তু এটা এ এটা এ, অর্থাৎ একই অ্যাটম, তাহলে এটা একই দিকে আছে, উপরের দিকে আছে, তাহলে এটাকে বলা হবে সিস। আবার যদি আমরা এখানে কার্বন কার্বন ডাবল বন্ড দিই, দেওয়ার পরে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, যদি ডিটা উপরে দিই আর এটা নিচে দিই, তাহলে দেখো দুইটা এ কোনাকুনি পড়লো, এখানে মিলে নেই কিন্তু এখানে তো মিলছে, যে কোনো একদিকে মিললে হবে, হয় উপরে মিলতে পারে, নিচেও মিলতে পারে, দুই দিকে মিলতে পারে, কোনাকুনি দুই দিকে মিলতে পারে, অথবা যে কোনো একদিকে মিললেও হবে। তাহলে দুইটা এ একই, মানে কোনাকুনি পজিশনে আছে, তাহলে এটাকে বলা হবে একটা ট্রান্স সমাণু। তাহলে এই সমাণুটা হচ্ছে সিস সমাণু, এটা হচ্ছে ট্রান্স সমাণু। ওকে, এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন করে যে কার্বন কার্বন ডাবল বন্ড দিল, দিয়ে এখানে দিল এ, এখানে দিল এ, এখানে দিল বি, এখানে দিল বি, দিয়ে বললো এটা সিস হবে না ট্রান্স হবে, রাইট? তোমাকে বলতে পারে এটা সিস হবে নাকি এটা ট্রান্স হবে। তো অনেকেই বলতে পারে এটা সিস, অনেকেই বলতে পারে এটা ট্রান্স। আসলে এটা সিস হবে না, ট্রান্স হবে না, কারণ এখানে ডাবল বন্ডেড কার্বন যেটা আছে, এখানে দেখা যাচ্ছে দুইটা হচ্ছে এ, ডাবল বন্ডেড কার্বন দুইটাই হচ্ছে বি। তাহলে শর্ত হচ্ছে ডাবল বন্ডেড কার্বনে যে দুইটা থাকবে তারা একই জিনিস হওয়া যাবে না, একই পরমাণু হওয়া যাবে না, বা তার একই গ্রুপ হওয়া যাবে না। একটা যদি এ হয় আরেকটা অবশ্যই বি হতে হবে, একটা যদি সি হয় আরেকটা ডি হতে হবে, একটা হাইড্রোজেন হলে একটা ক্লোরিন হতে হবে, দুইটাই হাইড্রোজেন দুইটাই ক্লোরিন দুইটাই মিথাইল বা দুইটাই ইথাইল, এটা হওয়া যাবে না। তাহলে সেই জন্য কিন্তু এটা সিসও না, আবার এটা ট্রান্সও না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসি আমরা এটার উদাহরণ। মনে করে দেওয়া হয়েছে একটা যৌগ যেটা দেখতে এরকম CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 এরকম দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই যে যৌগটা এখানে আছে, তো এটা জ্যামিতিক, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউট টু ইন। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউট টু ইন। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা সিস এবং ট্রান্স লিখতে চাই। তাহলে প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ড আমরা লিখলাম। কার্বন কার্বন ডাবল বন্ড লেখার পরে এখানে এই কার্বনে দেখা যায় ডাবল বন্ডেড কার্বনে একটা হাইড্রোজেন আছে, একটা CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন আছে এভাবে, আর একটা CH3 আছে। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কিন্তু যা তাই, অর্থাৎ বিউট টু ইন। যদি একই গ্রুপগুলো একই দিকে আছে তাহলে নামের আগে বসাতে হবে সিস। তাহলে সিস বিউট টু ইন। ক্লিয়ার? সিস বিউট টু ইন। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, দেওয়ার পরে এখানে হাইড্রোজেন দিলাম, এখানে CH3 দিলাম, আর এই জাস্ট একটা সাইড ঠিক রাখবো, আরেকটা সাইডে জাস্ট এটাকে উপরে উঠাই দিই, এটাকে নিচে নামাই দিই। তাহলে মিথাইলটাকে উপরে উঠাই দিলাম আর হাইড্রোজেনটাকে নিচে নামাই দিলাম। ওকে, তাহলে এটা কি হবে? ইয়েস, এটার নাম হচ্ছে আমাদের, এটাও বিউট টু ইন, বিউট টু ইন, কিন্তু যেহেতু এটা কোনাকুনি আছে একই গ্রুপগুলো, তাই এটাকে বলা হবে ট্রান্স। তাহলে এই সংকেত দিয়ে এটা একটা গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল আইসোমার, এবং এটা দিয়ে আমরা দুইটা স্টেরিও আইসোমার লিখতে পারি। একটা হচ্ছে সিস বিউট টু ইন, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স বিউট টু ইন। এটা একই দিকে আছে তাই সিস, আর এটা কোনাকুনি আছে গ্রুপগুলো, তাই এটা হচ্ছে আমাদের ট্রান্স। ওকে, এখন যদি আমাদেরকে আরেকটা যৌগ দেওয়া হয়, সেটা হলো CH3
CH ডাবল বন্ড C, এখানে দিল CH3, এখানে দিল Cl, এটার নাম হচ্ছে 2CHLO, 2 ক্লোরো বিউট 2 ইন। এই যৌগটার নাম হচ্ছে 2 ক্লোরো বিউট 2 ইন। তাহলে এক্ষেত্রে এটা 1, এটা 2, এটা 3, এটা 4টা কার্বন। তো আমরা কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, দেওয়ার পরে আমরা এরকম লিখলাম। লেখার পরে এই কার্বনটায় লক্ষ্য করো একটা হাইড্রোজেনের সাথে একটা মিথাইল আছে, আর এই কার্বনে একটা ক্লোরিনের সাথে একটা এরকম মিথাইল আছে। ওকে, তাহলে একই গ্রুপ কোনগুলো? CH3গুলো কোথায় আছে? নিচে আছে, একই দিকে আছে, তাহলে এটা হলো আমাদের সিস। তাহলে যদি আমরা এটা ট্রান্স লিখতে চাই তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড দিব, দেওয়ার পরে এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে দেব CH3, এখানে দেব ক্লোরিন, এভাবে আমরা লিখব। ওকে, তাহলে যদি এভাবে লিখি তাহলে এবার দেখো একই গ্রুপগুলো, এই যে এটা CH3, এটা CH3, একই গ্রুপগুলো কি একই দিকে আছে? নাই, তারা কীভাবে কোনাকুনি আছে, অর্থাৎ অ্যাক্রস পজিশনে আছে, তাদের ডিস্টেন্সটা এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্স। সো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে বলবো ট্রান্স। তাহলে এটা হচ্ছে পুরোটা সিস, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স। এটার নাম যদি বলে, এটার নাম কী হবে? এটার নাম হচ্ছে 2 ক্লোরো বিউট 2 ইন, আর নামের আগে বসাবো সিস। এটার নাম হচ্ছে 2 ক্লোরো বিউট 2 ইন, নামের আগে বসাবো ট্রান্স। এভাবে আমরা যৌগের নাম করতে পারি। এখন পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে বলতে পারে যে দুইটা যৌগ 1, 2, 3, 4টা কার্বন, 1, 2, 3, 4টা কার্বন, অথবা 3টা কার্বন দিল। 3টা কার্বন দিয়ে বললো এখানে ডাবল বন্ড, এটা হলো CH3, এটা H, এটা হলো CH2, আর এটা হচ্ছে ডাবল বন্ড এরকম দিছে, দিয়ে CH3 দিছে, তারপরে এখানে একটা H দিছে, এখানে CH, এখানে Cl, এটা A আর এটা হলো B। বলতে পারে যে A আর B এর মধ্যে কোনটা জ্যামিতিক সমন্বয়তা দেখাবে। বলতে পারে যে এটা A, এটা B, কোন যৌগটা জ্যামিতিক সমন্বয়তা দেখাবে। তাহলে জ্যামিতিক সমন্বয়তা দেখাবে কিনা সেটার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে, তুমি যদি ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সো তোমার যে কাজটা হচ্ছে দেখতে হবে ডাবল বন্ড আছে কিনা, এটা প্রথম কাজ। আরও স্পেসিফিক করে দিই, সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা। সাধারণত এই ধরনের উদাহরণ তোমাদেরকে বেশি দেওয়া হয়। তাহলে আগে দেখতে হবে ডাবল বন্ড আছে কিনা। এই যে ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড আছে, তাহলে জ্যামিতিক সমন্বয়তা দেখানোর চান্স আছে। এখন দেখি যে এখানে জ্যামিতিক সমন্বয়তা অরিজিনালি দেখায় কিনা। এই যৌগটা হচ্ছে 3টা কার্বন আছে, তো এখানে ডাবল বন্ডেড কার্বন যেটা, এই যে ডাবল বন্ডেড কার্বন, এর সাথে 2টা কিন্তু হাইড্রোজেন আছে, অর্থাৎ একই জাতীয় পরমাণু আছে, সো এটা জ্যামিতিক সমন্বয়তা দেখাবে না। ক্লিয়ার? আর পরে যেটা আছে, এখানে কিন্তু ডাবল বন্ডেড কার্বন, এটা তার সাথে হাইড্রোজেনের সাথে কি আছে? ক্লোরিন আছে, তার মানে তারা আলাদা। আর এই পাশে এখানে যে কার্বনটা আছে তার সাথে হাইড্রোজেনের সাথে আছে মিথাইল, তার মানে এই দুইটা গ্রুপ আলাদা। ওকে, এইখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে এমন কোনো কথা নেই, থাকলে ভালো, কিন্তু একই কার্বনে যে দুইটা থাকবে দে শুড বি ডিফারেন্ট, তারা একই হওয়া যাবে না। তাহলে এখানে এই কার্বনে যে দুইটা অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, দে আর ডিফারেন্ট। এখানে হাইড্রোজেন অ্যান্ড মিথাইল, দে আর ডিফারেন্ট। সো দিস মলিকিউল উইল শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে এটা জ্যামিতিক সমন্বয়তা দেখাবে, কিন্তু উপরেরটা জ্যামিতিক সমন্বয়তা দেখাবে না। এভাবে এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন আনসার তোমরা দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলে আসি, যদি একটা যৌগের কাঠামো এরকম হয় ABC ডাবল বন্ড CDE, ABC ডাবল বন্ড CDE যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে এটা A এর সাথে B আছে, আর এটা D এর সাথে কি আছে? E আছে। তাহলে এখানে কারোর সাথে কারো কোনো মিল আছে? নাই, কারণ এটা A, এটা B, এটা D, এটা E, কারোর সাথে কারো কোনো মিল নেই। তাহলে একই জাতীয় জিনিস একই দিকে থাকলে তার নাম সিস, আর উল্টা দিকে থাকলে কোনাকুনি থাকলে তার নাম ট্রান্স। আমি তো এখানে সিস ট্রান্স বের করতে পারতেছি না। তাহলে এখন আমাদেরকে কী করতে হবে? রাইট, এক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে গ্রুপগুলো তাদের বের করতে হবে প্রায়োরিটি অর্ডার, তাদের বের করতে হবে প্রায়োরিটি অর্ডার। তো প্রায়োরিটি অর্ডার কীভাবে বের করব? কার্বন সরাসরি যে অ্যাটমটার সাথে কানেক্টেড থাকবে তার চিন্তা করতে হবে অ্যাটমিক নাম্বার। অনেক বইয়ে হয়তো অনেকেই লিখছে অ্যাটমিক মাস বিবেচনা করতে হবে, আসলে বেসিক্যালি আমরা অ্যাটমিক নাম্বার বিবেচনা করব, আর আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক ম্যাস বিবেচনা করব। রাইট, তাহলে অ্যাটমিক নাম্বার বিবেচনা করব। যার অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, তো যার অ্যাটমিক নাম্বারটা বেশি হবে, মানে যার পারমাণবিক সংখ্যাটা বেশি হবে, যার অ্যাটমিক নাম্বারটা বেশি হবে, মানে যার পারমাণবিক সংখ্যা বেশি হবে, তার প্রায়োরিটি হবে বেশি, অগ্রগণ্যতা, মানে সে হবে সিনিয়র পার্সন। রাইট, প্রায়োরিটি মানে সিনিয়রিটি, তাহলে তার প্রায়োরিটি বা তার সিনিয়রিটি এটা কী হবে? বেশি হবে। আর যার সিনিয়রিটি বেশি হবে সে নাম্বার কম পাবে, সে নাম্বার কী পাবে? কম পাবে। অর্থাৎ সবচেয়ে বেশি যে সিনিয়র হবে সে পাবে 1, তারপরে জুনিয়র 2, তারপরে আরও জুনিয়র 3, তারপরে আরও জুনিয়র 4। নাম্বার বেশি পাওয়া মানে কিন্তু সিনিয়র না, নাম্বার কম পাওয়া মানে সিনিয়র। ক্লাসে ফার্স্ট বয় 1, কিন্তু সে হচ্ছে বেস্ট। রাইট,
তাহলে এখন আমরা একটা উদাহরণে দেখি ব্যাপারটা। সেটা হলো যে যদি এরকম থাকে দুইটা কার্বন ডাবল বন্ড দ্বারা কানেক্টেড, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে ফ্লোরিন। এখন বলতেছে এটা সিস হবে নাকি এটা ট্রান্স হবে, কি হবে এটা? সেটা বের করবো কীভাবে? বের করার নিয়মটা হচ্ছে যে এখানে ক্লোরিন এবং ব্রোমিন দুইটা অ্যাটম আছে। আমরা জানি ব্রোমিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 35 আর ক্লোরিনের হচ্ছে অনলি 17। তাহলে ব্রোমিনের কিন্তু অ্যাটমিক নাম্বারটা বেশি, পারমাণবিক সংখ্যা বেশি, আর ক্লোরিনের অ্যাটমিক নাম্বারটা কম, মানে পারমাণবিক সংখ্যা কম। তাহলে ব্রোমিনের প্রায়োরিটি কী হবে? ক্লোরিনের চেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে ব্রোমিন সিনিয়র, ক্লোরিন হলো জুনিয়র। তাহলে যেহেতু ব্রোমিন সিনিয়র সে পাবে 1 আর ক্লোরিন জুনিয়র সে পাবে 2 গেল। এখন আসো এখানকার এই ফ্লোরিন এবং হাইড্রোজেন। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এখানে ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9 আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। তাহলে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বেশি কার? ফ্লোরিনের, তাহলে সিনিয়র। আর হাইড্রোজেন কম, তাহলে সে হলো জুনিয়র। যেহেতু এ সিনিয়র তাহলে এর প্রায়োরিটি বেশি, এ নাম্বার কম পাবে। তাহলে ফ্লোরিন পেল 1 আর হাইড্রোজেন পেল কত? 2। তাহলে এখানে লক্ষ্য করে দেখো সিনিয়র পার্সন যারা, মানে যাদের প্রায়োরিটি বেশি, এই যে 1, এই যে 1 সিনিয়রিটি বেশি, প্রায়োরিটি বেশি। তাহলে বেশি প্রায়োরিটির যে গ্রুপগুলো, হাইয়েস্ট প্রায়োরিটির যে গ্রুপগুলো, তারা কিন্তু 1 মানে নিচে আছে। আর লোয়েস্ট প্রায়োরিটি কোথায় আছে? উপরে আছে। তাহলে এটা কিন্তু অনেকটা সিসের মতো, তাই এটাকে আমরা বলবো সিস। এবং এক্ষেত্রে সিসও ব্যবহার করা হয়, জেডও ব্যবহার করা হয়। জেড মানে জুসামেন, অর্থাৎ টুগেদারনেস, মানে একই গ্রুপগুলো একই দিকে অবস্থান করছে। আর এটা যদি ট্রান্স আমি লিখতে চাই, জাস্ট কী করতে হবে? কার্বন কার্বন ডাবল বন্ড দিব, দেওয়ার পরে এটা ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন, আর ফ্লোরিনটাকে উপরে দিব, হাইড্রোজেনটাকে নিচে দিব, তাহলে এটা হয়ে যাবে ট্রান্স। ট্রান্সটাকে বলা হয় ই সমাণু। ই মানে হচ্ছে এন্ড গেগেন। এন্ড গেগেন মানে হচ্ছে তারা অপোজিট সাইডে আছে, রাইট? এটা হচ্ছে এন্ড গেগেন। জার্মান এন্ড গেগেনের অর্থটা হচ্ছে এটা ট্রান্সের ইকুইভ্যালেন্ট। তাহলে এইভাবে আমরা সহজেই সিস ট্রান্স বের করতে পারি। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে যদি যৌগটা এরকম হয়, কার্বন কার্বন ডাবল বন্ড দেওয়া হলো, দেওয়ার পরে এখানে দেওয়া হলো CHO, এখানে দেওয়া হলো COOH, এখানে দেওয়া হলো CH3, এখানে দেওয়া হলো CH2Cl। তাহলে এই ক্ষেত্রে কী হবে? এখানে তো সবাই কার্বন। তো সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আমরা কার্বন কার্বন ডাবল বন্ডটাকে লিখব এইভাবে। লেখার পরে এখানে যে CHO আছে CHO এরকম, আর যে COOH আছে COOH, আর এখানে যে CH3 আছে এটা হলো CH3, আর এখানে যে CH2Cl আছে CH2, এটা হচ্ছে Cl। তো লক্ষ্য করো এখানে এই যে কার্বনটা তার সাথে সরাসরি কার্বন আছে, তাহলে কার্বন কার্বন টাই। তাহলে পরের অ্যাটমকে এখন নিতে হবে। পরের অ্যাটম কি? কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, আর এখানে কার্বনের সাথে আছে 2টা হাইড্রোজেন, একটা ক্লোরিন। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন টাই, এখানকার হাইড্রোজেন হাইড্রোজেন টাই, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে হাইড্রোজেনের চেয়ে ক্লোরিনের প্রায়োরিটি কিন্তু বেশি। ওকে, তাহলে যেহেতু হাইড্রোজেনের চেয়ে ক্লোরিনের প্রায়োরিটি বেশি, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 আর ক্লোরিন হলো 17, দ্যাট মিনস ক্লোরিন ইজ সিনিয়র দেন হাইড্রোজেন। তাহলে এই পুরো গ্রুপটা এটা হবে সিনিয়র গ্রুপ আর এটা হবে জুনিয়র গ্রুপ। তাহলে এভাবে 1 আর এভাবে 2, এভাবে বের করতে পারবো। এখন যদি আমি এখানে আসি, দেখা যাচ্ছে এটাও কার্বন, এটাও কার্বন, কিন্তু ডাবল বন্ড দিয়ে অক্সিজেন। যখন ডাবল বন্ড থাকে তখন ওই অ্যাটমটা ওটা একাধিকবার আছে, 2বার আছে। তাহলে এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, আর ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, তার মানে অক্সিজেনটা 2বার আছে। আর এখানে কার্বনের সাথে অক্সিজেন 1বার, আর ডাবল বন্ড দিয়েও মানে অক্সিজেন আছে 2বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা টাই হচ্ছে অক্সিজেন, কিন্তু এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 আর অক্সিজেনের হচ্ছে কত? 8। তাহলে এটা চেয়ে এটার প্রায়োরিটি বেশি। যেহেতু এটা চেয়ে এটার প্রায়োরিটি বেশি, অর্থাৎ এই গ্রুপটা এর প্রায়োরিটি হবে এই গ্রুপটা চেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটির গ্রুপ, সিনিয়র গ্রুপ। তাহলে 1, এটা হচ্ছে আমাদের 2। তাহলে লক্ষ্য করো এটা 1, এটা 1, সিনিয়র গ্রুপগুলো একই দিকে। তাহলে পুরাটাকে আমি বলবো এখানে জেড আইসোমার, অর্থাৎ এটাকে আমি সিস বা জেড আইসোমার বলবো। এভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা বের করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে কীভাবে জ্যামিতিক সমানতা নির্ণয় করতে হয়। এখন আসি জ্যামিতিক সমানুগুলোর ধর্ম। আমরা যদি এদের ধর্ম আলোচনা করি তাহলে আমরা বলবো সিসগুলো হচ্ছে পোলার, তাই এরা সাধারণত পানিতে দ্রবণীয়। যেমন একটা যৌগ এরকম দেখতে, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন। ওকে, তাহলে এই যে যৌগটা এখানে আছে, এখানে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত আছে। আমরা জানি কার্বনের যেহেতু ক্লোরিনের নেগেটিভিটি বেশি, তাহলে এখানে একটা ডাইপোল তৈরি হবে, ডাইপোল মোমেন্ট তৈরি হবে।
রাইট, এবং সেটা একটা ভেক্টর, তার একটা দিক থাকবে এবং সেটা হচ্ছে এরকম। তাহলে কার্বনের চেয়ে ক্লোরিন যদি বেশি নেগেটিভ, তাহলে ভেক্টরটার ডিরেকশন হবে এভাবে, এটা পোলার বন্ড হবে। এখানেও কার্বনের চেয়ে ক্লোরিনের নেগেটিভিটি বেশি, তাহলে ভেক্টরটার ডিরেকশন হবে এইদিকে। তা দুইটা ভেক্টর মিলে টোটাল যে ভেক্টরটা তৈরি করবে তার ডিরেকশনটা হবে এভাবে উপরের দিকে। তাহলে উপরের সাইডটা হবে আমাদের নেগেটিভ আর নিচের সাইডটা হবে আমাদের পজিটিভ। দ্যাট মিন্স সিস যৌগগুলো হচ্ছে পোলার, যেহেতু পোলার তাই তারা পানিতে সহজে মিশে যাবে। আর ট্রান্স যৌগ যারা, ট্রান্সগুলো হচ্ছে নন পোলার। কেন এরা নন পোলার? কারণ আমি যদি এটারই উদাহরণ দিই আবার তোমাদেরকে, তাহলে এভাবে দেখাতে পারি। কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে, এখানে আছে ক্লোরিন তার সাথে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন তার সাথে হাইড্রোজেন। ভালো করে তাকায় দেখো, এখানে কিন্তু ভেক্টরটা হচ্ছে এই দিকে আর এখানে ভেক্টরটা হচ্ছে সরি এই দিকে। তাহলে এরা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর হওয়ার কারণে একটা আরেকটাকে কী করবে? ক্যান্সেল করবে। তাহলে এখানে যে ডাইপোল মোমেন্টের মানটা সেটা হবে 0। তাহলে ফাইনালি মলিকুলটা হবে নন পোলার। অ্যাজ দ্য মলিকুল ইজ নন পোলার সো ইট উইল বি ইনসলিউবল ইন ওয়াটার। যেহেতু এটা তোমার নন পোলার তাহলে এটা পানিতে কী হবে না? দ্রবীভূত হবে না। তাহলে আমরা বলতে পারি যে সিস যৌগ যারা তারা হচ্ছে পোলার আর ট্রান্স যারা তারা হচ্ছে নন পোলার। সিস পানিতে দ্রবণীয় সাধারণত, আর ট্রান্সগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। আমরা 2 নম্বরে বলতে পারি যারা সিস যৌগ তাদের অভ্যন্তরীণ শক্তি বেশি, এর ফলে তাদের দহন তাপ সাধারণত বেশি হয়। যেমন 2টা কার্বন পাশাপাশি আছে, তো আমরা যদি এখানে একটা CH3 বসাই, এখানে একটা CH3 বসাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বসাই, তাহলে এটা হলো সিস। আবার যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এটা CH3, এটা H আর এটা H, এটা হলো CH3, তাহলে এটা হচ্ছে কোনাকুনি আছে, তাহলে এটা ট্রান্স। সো এটা সিস আর এটা হচ্ছে আমাদের এরকম ট্রান্স। তাহলে লক্ষ্য করো সিস হওয়ার কারণে তারা পাশাপাশি আছে, সো তারা পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে তাদের ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এটাকে বার্ন করলে বেশি পরিমাণে আমরা তাপ পাবো, তাই দহন তাপটা বেশি। অপরদিকে ট্রান্সের ক্ষেত্রে দেখো তাদের দূরত্বটা বেশি, তাদের যেহেতু ডিস্টেন্সটা বেশি তাহলে বিকর্ষণের চান্সটা কম। কাছাকাছি থাকলে তো কলিশন হবে, দূরে থাকলে কলিশনটা কম হবে। তা যেহেতু দূরে আছে তাই তাদের কলিশনটা কম, আর কলিশন কম হওয়ার কারণে তাদের ভিতরে এনার্জি কম তৈরি হবে, অর্থাৎ ইন্টারনাল এনার্জির মানটা কম হবে, তাই তাদের দহন তাপের মানটাও কী হবে? কম হবে। এরপরে আসি আমরা এদের গলনাঙ্ক। সিস যেটা তার মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক হলো বেশি, আর ট্রান্স যেটা তার মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক হচ্ছে কম। আর বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। সিস যেটা তার স্ফুটনাঙ্ক হচ্ছে কম, আর ট্রান্স যেটা তার স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যার গলনাঙ্ক বেশি হয় তার স্ফুটনাঙ্ক বেশি হয়, যার গলনাঙ্ক কম হবে তার স্ফুটনাঙ্ক কম হবে। কিন্তু এখানে দেখা যায় গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক আবার কম। এটা কেন হলো? এর আনসারটা হচ্ছে সিস যৌগ যারা, আমরা যদি একটা সলিডের কথা চিন্তা করি তো সলিডের মধ্যে কিন্তু মলিকুলগুলো অনেক কাছাকাছি এভাবে থাকে, ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে। তো সিস যেটা, সিসের মধ্যে এটা কিন্তু CH3 অর্থাৎ সিনিয়র গ্রুপগুলো একদিকে আর জুনিয়র গ্রুপগুলো একদিকে। এর ফলে কিন্তু এখানে সিমেট্রিটা নষ্ট হয়। এর ফলে ছোট জায়গায় বেশি মলিকুলকে রাখা যায় না। অন্যদিকে ট্রান্সের ক্ষেত্রে এটা CH3, এটা হলো CH3, এটা H, এটা হচ্ছে H। তাহলে ট্রান্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে এখানে কিন্তু তারা অ্যাক্রস পজিশনে থাকে, তাহলে এখানে একটা সিমেট্রি ডেভেলপ করে। সিমেট্রি ডেভেলপ করার কারণে তাদের যে প্যাকিং, অর্থাৎ সলিডের স্ট্রাকচারের মধ্যে তাদের যে প্যাকিং একসাথে থাকা, সেটা কিন্তু অনেক ভালোভাবে হয় এবং অল্প জায়গায় অনেক বেশি মলিকুল এখানে থাকতে পারে। তাহলে ছোটো জায়গায় যেহেতু অনেক বেশি মলিকুল এখানে থাকতে পারে, দে উইল বি ক্লোজলি প্যাকড, ঠিক আছে? তাহলে এর ফলে তাদের মেল্টিং পয়েন্ট কী হবে? অনেক বেশি হবে। এ কারণে সিসের মেল্টিং পয়েন্ট মানে অনেক বেশি মানে বেশি হবে আর কি, সিসের চাইতে ট্রান্সের মেল্টিং পয়েন্ট বেশি। যেমন আমরা যদি বলি যে এখানে এই যৌগটা, এটার নাম হচ্ছে বিউটুইন, এটার নাম বিউটুইন, তাহলে এখানে সিস বিউটুইন এবং ট্রান্স বিউটুইন। তা আমরা যদি মেল্টিং পয়েন্টের কথা চিন্তা করি তাহলে সিসের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টের মানটা হচ্ছে -136 ডিগ্রি সেলসিয়াস, আর ট্রান্সের ক্ষেত্রে এই মানটা হচ্ছে -106 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাচ্ছে এই মানটা চাইতে কিন্তু এই মানটা একটু বেশি। এর কারণটা হচ্ছে যে তারা তাদের সিমেট্রি থাকার কারণে ক্লোজলি প্যাকড অবস্থায় কেউ থাকতে পারে আর কেউ থাকতে পারে না, এই কারণে তাদের গলনাঙ্কের মধ্যে পার্থক্য তৈরি হয়। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি
এদের স্ফুটনাঙ্কের কথা চিন্তা করি, তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা কি, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটা হলো CH3, এটা H, এটা CH3, এটা হচ্ছে H। তো এই যে এই যৌগটা আছে, এই যৌগটা দেখা যায় যে এই কার্বনটা এটা কিন্তু sp3 সংকরিত কার্বন, আর এই কার্বনটা হচ্ছে sp2 সংকরিত কার্বন। দুইটা কার্বন, এই কার্বনটা হচ্ছে sp3 সংকরিত কার্বন, আর এই কার্বনটা হচ্ছে আমাদের sp2 সংকরিত কার্বন। তো sp2 সংকরিত কার্বন এটা কিন্তু sp3 সংকরিত কার্বনের চাইতে বেশি নেগেটিভ। sp2 সংকরিত কার্বনের ডাবল বন্ডেড কার্বনটা সিঙ্গেল বন্ডেড কার্বনের চাইতে বেশি নেগেটিভ। তাহলে কী হবে, এখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে এবং সেটা এইদিকে মুভ করবে, এটা এইদিকে এরকম মুভ করবে, এর ফলে টোটাল ভেক্টরটা এদিকে মুভ করবে। তার মানে এটা হবে পোলার। যখন পোলার হবে তাহলে পোলার হলে প্লাস মাইনাস চার্জ থাকবে, আরেকটা পোলার তার মধ্যে প্লাস মাইনাস চার্জ থাকবে, তা তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে অ্যাট্রাকশন বেশি হলে তাদের বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে, রাইট? তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে, তাই তাদের বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। এই কারণে সিসের বয়েলিং পয়েন্ট এটা হচ্ছে ট্রান্সের চাইতে আমাদের বেশি, অর্থাৎ এটা অপোজিট হয়ে যায়। যেমন সিস বিউটেন টু, এটার যে বয়েলিং পয়েন্ট এটা হচ্ছে সিস বিউটেন, এটার বয়েলিং পয়েন্ট হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, আর ট্রান্সের ক্ষেত্রে এই বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু পার্থক্য আমরা এখানে দেখতে পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে জ্যামিতিক সমানতা সেটা পড়ালাম, আশা করি একটু তোমাদের ধারণা হয়েছে। বারবার লেকচারটা দেখতে থাকলে দেখবে যে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা সমানতা, সেটা হচ্ছে আলোক সমানতা। তো আলোক সমানতা জিনিসটা আসলে কি? আলোক সমানতা মানে হচ্ছে আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমার। আলোক সমানতা বোঝার আগে কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, মনে করি এটা সূর্য, সূর্যের যে আলো এটা হলো সাদা আলো, সূর্যের আলো হলো সাদা আলো। তো এই সাদা আলোকে যদি আমরা একটা প্রিজমের ভিতর দিয়ে পাস করি, তাহলে আমরা যে আলোটা পাবো সেটা হচ্ছে এক বর্ণী আলো, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলোকে বলা হয় একবর্ণী আলো। সেটা আমরা পাবো একবর্ণী আলো, যেমন লাল হলো একবর্ণী আলো, রাইট? আচ্ছা, এখন এটাকে যদি আবারও আমরা প্রিজমের ভিতর দিয়ে পাস করি, নিকল প্রিজম মানে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি একটা প্রিজম, তার ভিতরে যদি পাস করি, তাহলে এই আলোটা, এই একবর্ণী আলোর বৈশিষ্ট্য হলো এটা কিন্তু বিভিন্ন তলে এটার এরকম কম্পন থাকে, রাইট? এটাকে যদি আমরা আবারও প্রিজমের ভিতর দিয়ে পাস করি, ক্যালসাইট নমুনা দ্বারা তৈরি প্রিজম, রাইট? তাহলে এখানে যে আলোটা বের হবে সেই আলোটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় এক তলীয় আলো। একতলীয় আলো মানে হচ্ছে প্লেন পোলারাইজ লাইট, অর্থাৎ একই তলে যে আলো কাঁপে তাকে বলে একতলীয় আলো। ওকে, তাহলে সাদা আলো, একবর্ণী আলো, আর এটা হচ্ছে একতলীয় আলো, এবং এই একতলীয় আলোর বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো, আমরা এখানে একটা নল নিলাম, এই নলের মধ্যে আমরা একটা দ্রবণ নিলাম, দ্রবণ আছে, রাইট? একটা যৌগের দ্রবণ আছে, এবং এর ভিতর দিয়ে আমরা এরকম একতলীয় আলো পাস করলাম, একতলীয় আলো পাস করলাম। তাহলে কোনো একটা যৌগের দ্রবণের ভিতর দিয়ে যদি আমরা একতলীয় আলো পাস করি, তাহলে আলোটা দিক দিয়ে বের হয়ে আসলো। এই দ্রবণ, এটা একটা যৌগের দ্রবণ, জানি না কী ধরনের যৌগ, একটা যৌগের দ্রবণ তৈরি করে তার ভিতর দিয়ে একতলীয় আলো পাস করা হয়েছে। তো আলোটা যখন বের হয়ে আসলো, দেখা গেল সেটা এরকমই আছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ তার তলটা যেরকম ছিল সেরকমই আছে, অথবা এটা এরকম হতে পারে, আগে কিন্তু এরকম ছিল কিন্তু এখন ডান দিকে 3 ডিগ্রি কোণে ঘুরে গেছে, ডান দিকে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। অথবা সেটা এরকমও হতে পারে, অর্থাৎ সেটা বাম দিকে 3 ডিগ্রি কোণে ঘুরে গেছে, বামে ঘুরে গেছে 3 ডিগ্রি কোণে। ওকে, তাহলে যদি এই যৌগের দ্রবণটা এরকম ঘটনা ঘটায়, তাহলে আমরা বলবো এই দ্রবণটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ অপটিক্যালি ইনএক্টিভ। ওকে, আর যদি এরকম হয় তাহলে এটাকে বলা হবে আলোক সক্রিয়। আবার যদি এরকম হয় তাহলে বলা হবে আলোক সক্রিয়, মানে অপটিক্যালি অ্যাক্টিভ। তো এই যে আলোকে ডান দিকে ঘোরালো, তাহলে যৌগটাকে বলা হবে ডি যৌগ, অর্থাৎ ডানঘনী যৌগ। এটাকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, আর এল মানে হচ্ছে লেভো রোটেটরি। তাহলে ডানে যদি ঘুরে
আলোটা, তাহলে আলোর কম্পনের তল এটা ঘুরে গেল ডান দিকে, তাহলে এই যৌগটাকে বলা হবে ডানঘূর্ণি যৌগ বা ডি যৌগ। আর যদি বামে ঘোরে তাহলে এটাকে বলা হবে এল যৌগ অর্থাৎ মাইনাস যৌগ। এবং উভয়ই হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তাহলে একটা হচ্ছে ডানঘূর্ণি আর একটা হচ্ছে বামঘূর্ণি। আলোকে যে ডানে ঘোরায় ডানঘূর্ণি, আর আলোকে যে বামে ঘোরায় সেটা হলো বামঘূর্ণি। এখন কে কাকে কোন দিকে ঘোরাবে চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই। এটা বোঝার জন্য তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এবং সেই এক্সপেরিমেন্টটা করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার যন্ত্রের সাহায্যে আমরা আলো কতটুকু ঘুরে গেল এই থিটা পরিমাপ করতে পারি। এটাকে অনেক সময় আলফা দ্বারাও প্রকাশ করা হয়। থিটা আমরা পরিমাপ করতে পারি। ওকে, এখন আসি আমরা একটা যৌগের এই যে আবর্তনটা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এর একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আছে যেটাকে বলা হয় আলফা টিডি। এটাকে বলা হয় আপেক্ষিক আবর্তন। এটার নাম কি? আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তন মানে হচ্ছে একটা তাপমাত্রা নিতে হবে। তাপমাত্রা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে ডি অর্থাৎ এখানে যে আলোটা পাস করা হবে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এখানে সাধারণত 591 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সোডিয়ামের ডি লাইন ব্যবহার করি। তো এটা পাস করতে হবে, এই আলোটা, এক তৈরি আলোটা পাস করতে হবে। পাস করার পরে যে দ্রবণের ভিত্তিতে পাস করব, এই দ্রবণের যে ঘনমাত্রা সেটা হবে 1 গ্রাম পার মিলিলিটার। রাইট, 1 মিলিলিটারে 1 গ্রাম দ্রব থাকবে, এরকম দ্রবণের ভিত্তিতে পাস করতে হবে। এবং এখানে যে দূরত্বটা অর্থাৎ এই যে লেনটা, এই লেনটা হতে হবে 10 সেন্টিমিটার। এটা মানে হচ্ছে 1 ডেসিমিটার। তাহলে এই আলোর কম্পনের তলটা এটা ঘুরে যাবে। তো যত ডিগ্রি কোণে ঘুরে যাবে তাকেই বলা হয় আপেক্ষিক আবর্তন, এবং এটাকে এভাবে লেখা হয়। তো আপেক্ষিক আবর্তনের সমীকরণটা হচ্ছে আলফা, এখানে হচ্ছে আমাদের টি মানে টেম্পারেচার, ডি মানে হচ্ছে যে আলো পাস করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে উপরে আমরা লিখব আলফা বা থিটাও লিখতে পারি, আর নিচে এল ইন্টু সি। এই যে আলফাটা এটা হচ্ছে আমাদের অবজার্ভ রোটেশন, অর্থাৎ এখানে কতটুকু ঘুরে গেল ডান দিকে বা বাম দিকে, এটা পোলারিমিটারই বলে দেবে, অবজার্ভ রোটেশন। আর এল মানে হচ্ছে এই যে নল, পোলারিমিটার যে নলটার দৈর্ঘ্য, এটার এককটা হচ্ছে বাই ডিফল্ট ডেসিমিটার। মনে রাখবে ডেসিমিটার, ডিএম সেন্টিমিটার থাকলে তাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। আর সি মানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, এটা গ্রাম পার মিলিলিটার এককে প্রকাশ করা হয়, গ্রাম পার মিলিলিটার। অন্য একক থাকলে গ্রাম পার মিলিলিটার আমরা কনভার্ট করে নেব। ওকে, এবং এই আপেক্ষিক আবর্তনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদার্থের গলনাঙ্ক স্থূলাঙ্কের মতো আপেক্ষিক আবর্তন একটা মৌলিক ধর্ম, এবং এর মাধ্যমে আমরা পদার্থকে চিহ্নিত করতে পারি। আপেক্ষিক আবর্তনের মান কত, কোন কন্ডিশনে, সেটা থেকে সরাসরি গলনাঙ্ক দিয়ে যেমন পদার্থকে চেনা যায়, স্থূলাঙ্ক দিয়ে চেনা যায়, আপেক্ষিক আবর্তন দিয়েও অপটিক্যাল আইসোমারগুলোকে চেনা যায়। তা আমরা এটার এখন একটা ক্যালকুলেশন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ক্যালকুলেশনটা এখন দেখব সেটা হচ্ছে এরকম, যে এখানে বলতেছে যে এটা একটা পোলারিমিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। অর্থাৎ একটা পোলারিমিটারের দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এবং এখানে কি করা হয়েছে, একটা দ্রবণ রাখা হয়েছে। দ্রবণটার আয়তন হচ্ছে আমাদের এখানে 5 মিলিলিটার। আর এখানে একটা দ্রব্য রাখা হয়েছে, সেই দ্রব্যটার পরিমাণ হলো 0.497 এত গ্রাম রাখা হয়েছে। এখন এর ফলে এখানে যে আলফা অর্থাৎ অবজার্ভ রোটেশন পাওয়া গেল সেটা হচ্ছে প্লাস 6.58 ডিগ্রি, এটা পাওয়া গেছে। ওকে, এখন বলা হচ্ছে যে আপেক্ষিক আবর্তন কত সেটা বের করো। ওকে ফাইন, তাহলে আমরা এখন কাজ শুরু করব। আমরা প্রথমে আলফা বসাবো, আলফা মানে অবজার্ভ রোটেশন, এটা দেওয়া আছে 6.58, তাহলে 6.58 রাইট, এত ডিগ্রি। আর নিচে যেটা বসাবো এল মানে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দেওয়া আছে। 20 সেন্টিমিটার মানে কি? 20 সেন্টিমিটার মানে হচ্ছে 2 ডেসিমিটার, তাহলে এখানে আমরা 2 বসাবো। আর সি মানে ঘনমাত্রা মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে এখানে ভরটা হলো 0.497 আর আয়তন হলো আমাদের 5, তাহলে এত গ্রাম পার মিলিলিটার। তাহলে আমরা মানগুলো এখানে বসাই দিই, তাহলে 0.497/5, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্টটা কত আসে। এখানে যে আমরা রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে প্লাস 33.1 এত পাবো। এখন এটার এককটা কি হবে, মানে আপেক্ষিক আবর্তন তার এককটা কি? এককটা হচ্ছে উপরে যেটা আছে আলফা, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, আর নিচে যে এল আছে, এলটা হচ্ছে ডেসিমিটার, আর সি মানে হচ্ছে আমাদের গ্রাম পার মিলিলিটার, তাহলে ডিগ্রি মিলিলিটার, পার হচ্ছে আমাদের ডেসিমিটার, পার হচ্ছে আমাদের গ্রাম, তাহলে ডিগ্রি মিলিলিটার পার গ্রাম
পার ডেসিমিটার। এটা হচ্ছে আমাদের আলফার স্পেসিফিক যে রোটেশন তার একক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন আসি, আমি যেটা তোমাদেরকে শেখাবো, আমি 5 মিনিট সময় যদি বেশি নেই তাহলে কি খুব অসুবিধা হবে তোমাদের? 5 মিনিট? আচ্ছা, ওকে। সো এবারে চলে আসি আমরা শর্ত, আলোক সমন্বিত শর্ত কি, মানে কোন যৌগগুলো আলোকে ডানে বামে ঘোরাবে। উত্তর হচ্ছে যে যৌগগুলোর মধ্যে এখানে প্রতিসাম্যতা থাকবে না, প্রতিসাম্যতা থাকবে না। প্রতিসাম্যতা অনেক ধরনের হতে পারে, যেমন সেন্টার অফ সিমেট্রি, আবার হতে পারে প্লেন অফ সিমেট্রি। তাহলে যদি কোনো যৌগের কেন্দ্র প্রতিসাম্য বা তল প্রতিসাম্যতা এগুলো যদি না থাকে তাহলে বেসিক্যালি এই যৌগগুলো অপ্রতিসাম্য হয়, মানে অ্যাসিমেট্রিক হয়। আমরা এখানে ডিসিমেট্রিকটা আমরা ব্যবহার করব এবং সেই যৌগগুলোই আলোক সক্রিয় হয়। ওকে, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি মানে কি? প্লেন অফ সিমেট্রি মানে হচ্ছে একটা তল থাকবে যেটা কোনো যৌগকে দুইটা ভাগে ভাগ করবে এবং একটা হবে আরেকটার মিরর ইমেজ, মানে দর্পণ প্রতিবিম্ব। তাহলে সেটাকে বলা হবে প্লেন অফ সিমেট্রি। একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে মনে করো এখানে লেখা আছে, এরকম দেয়া আছে, এই জায়গায় দেয়া আছে ক্লোরিন, এই জায়গায় দেয়া আছে ক্লোরিন। এখন আমরা এদিকে একটা তল বিবেচনা করলাম, রাইট? তল বিবেচনা করলাম। তাহলে এই অংশটা মনে করি এ আর এই অংশটা হচ্ছে বি। আয়নার সামনে এটাকে রাখলে এটা দেখা যায়, এটাকে রাখলে এটা দেখা যায়। তাহলে এই তলটা যৌগটাকে দুইটা ভাগে ভাগ করছে এবং একটা আরেকটার মিরর ইমেজ। তাহলে এখানে তল প্রতিসাম্যতা আছে। তাহলে যদি এখানে প্লেন অফ সিমেট্রি থাকে যৌগটা আলোক সক্রিয় হবে না, মানে আলোক এসে ঘোরাবে না। আরেকটা উদাহরণে যাই, সেটা হচ্ছে মনে করো COOH, এখানে আমরা দিলাম CH3, তারপরে C, তারপরে C, তারপরে হচ্ছে আমাদের CH3। আর এখানে আমরা দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম আমরা হাইড্রোজেন, এখানে দিলাম ক্লোরিন। ওকে, তাহলে এই যে যৌগটা এখানে আছে, এই যৌগটার মাঝখানে আমরা একটা তল বিবেচনা করলাম। উপরেরটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে বি। তাহলে এটা একটা তল, এই তলটা যৌগটাকে দুইটা ভাগে ভাগ করছে এবং এমনভাবে ভাগ করছে এই অংশটা এই অংশটার মিরর ইমেজ, এটার মিরর ইমেজ। তাহলে এখানেও কিন্তু তল প্রতিসাম্যতা আছে। তার মানে এই যৌগটাও কিন্তু আলোক সক্রিয় হবে না, আলোক নিষ্ক্রিয় হবে, অর্থাৎ আলোর তলকে এসে ঘোরাতে পারবে না। তাহলে একটা যৌগের প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলে তার আলোক সক্রিয় হওয়ার এখানে সম্ভাবনা আছে, সে হবে আলোক সক্রিয় যৌগ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। এখানে সেন্টার অফ সিমেট্রির কথা বলা হচ্ছে। সেন্টার অফ সিমেট্রি মানে হচ্ছে যে এমন একটা পয়েন্ট যেটা দিয়ে যদি আমি ডানে যাই তাহলে আমরা পাবো +x, আর বামে গেলে একই পরমাণু পাবো বিপরীত দিকে, এবং এইটা দূরত্ব যদি হয় a, এই দূরত্বটা হবে a। আবার যদি আমি উপর থেকে নিচে নামি, এটা যদি হয় y, এটা হবে -y, এই দূরত্ব যদি হয় b, এটা হবে -b, একই দূরত্বে থাকবে। আবার যদি আমি এদিক দিয়ে যাই তাহলে এটা মনে করো z এক্সিস, তাহলে এখান থেকে এই দূরত্বটা যদি হয় +z, এটা হচ্ছে -z, এই দূরত্বটা যদি হয় তোমার মনে করো m, এটা হবে -m। অর্থাৎ কোনো একটা বিন্দু, সেখান থেকে আমি অপোজিট ডিরেকশনে যদি যাই তাহলে একই দূরত্বে একই পরমাণু যদি আমি পাই তাহলে ধরে নেওয়া হয় তার এখানে কি আছে, সেন্টার অফ সিমেট্রি আছে। আর কোনো যৌগে যদি সেন্টার অফ সিমেট্রি থাকে তাহলে দ্যাট কম্পাউন্ড উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে সে আলোক নিষ্ক্রিয় হবে। এখন এগুলো গেল জটিল কথাবার্তা। ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা কী আছে, মানে সোজা কথা কী আছে সেটা এখন বলি। সোজা কথা হচ্ছে যে যদি একটা কার্বনের সাথে 4টা ডিফারেন্ট অ্যাটম যুক্ত থাকে, মনে করো এখানে ফ্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন, অর্থাৎ 4টা ভিন্ন পরমাণু এখানে আছে। তাহলে একটা পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন পরমাণু যুক্ত থাকে তাহলে এই পরমাণুটা, মানে এই কার্বনটাকে বলা হয় আমাদের অপ্রতিসম কার্বন। এর অপর নাম হচ্ছে কাইরাল কার্বন, রাইট? তাহলে এই কার্বনটার সাথে 4টা ভিন্ন গ্রুপ আছে, তাহলে এই কার্বনটাকে বলা হবে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন, এবং এই যৌগটাকেই বলা হবে একটা কাইরাল যৌগ, এবং এটাই আলোকে ডানেও ঘোরাতে পারে বামেও ঘোরাতে পারে। এখন এই আলোকে ডানে ঘোরাবে না এই আলোকে বামে ঘোরাবে এটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না, পৃথিবীর কেউ এটা বলতে পারবে না, রাইট? এটা পুরোপুরি হচ্ছে একটা পরীক্ষামূলক ব্যাপার। পরীক্ষা কোথায় করব? ওই পোলারিমিটার যে নলটা আছে, পোলারিমিটার যন্ত্র, সেটা দিয়ে পরীক্ষাটা করতে হবে। ওকে, এখন আসো এখানে আমরা একটা যৌগ লিখি। যৌগটা হচ্ছে COOH, এখানে CH3, এটা হচ্ছে OH, এটা হচ্ছে H, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড, এটার নাম ল্যাকটিক অ্যাসিড। তো পরীক্ষা করে দেখা গেছে এই যৌগটা আলোকে ডান দিকে ঘোরায়, তাই এটাকে বলা হয় ডিল্যাকটিক অ্যাসিড। এবং এটার যে আপেক্ষিক আবর্তন অর্থাৎ আলফা, এখানে মনে করো 21, এখানে ডি দিলাম, এটা পরীক্ষা করে পাওয়া গেছে প্লাস এখানে 2.6 ডিগ্রি, রাইট? এটাকে বলা হয় ডিল্যাকটিক অ্যাসিড। এখন যদি আমি এটাকে এভাবে লিখি, COOH, আর এখানে CH3, এখানে দিলাম H, এখানে দিলাম OH, এটাকে বলা হয়, এটাও ল্যাকটিক অ্যাসিড,
এই ল্যাকটিক অ্যাসিডটাকে বলা হয় স্মল এল, মানে ছোটো হাতের এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড বলে। এবং এটার আপেক্ষিক আবর্তন হচ্ছে, যেহেতু এটা বিপরীত, তাহলে এটার আপেক্ষিক আবর্তনের মান 21D, এটা হচ্ছে -2.6 ডিগ্রি। তাহলে এটা যদি আলোকে ডানে ঘোরায়, তাহলে যতটুকু ঘোরাবে এটা আলোকে ঠিক ততটুকু বামে ঘোরাবে। ওকে, তো এই যে দুইটা যৌগ, এখানে যদি একটা আমরা দর্পণ রেখে দিই, মানে আয়না রেখে দিই, তাহলে এটা রাখলে এটা পাবো, এটা রাখলে এটা পাবো। তাহলে এটা হচ্ছে একটা মিরর ইমেজ, মানে দর্পণ প্রতিবিম্ব। এরকম যৌগকে বলা হয় পরস্পরের এনানসিওমার বলে। তাহলে দুইটা যৌগ যদি একটা আর একটা দর্পণ প্রতিবিম্ব হয়, এবং এটাকে যদি আমি এটা উঠাই নিয়ে এসে এটার উপরে বসানোর চেষ্টা করি, যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানোর একটা ব্যাপার আছে, কিন্তু আমি সহজ করে বলতেছি, যদি এটাকে আমরা এর উপরে বসানোর চেষ্টা করি, তাহলে এটার উপরে খাপে খাপ মিলবে না, মানে হুবহু বসবে না, রাইট? যেমন আমাদের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড, ঠিক আছে? যদি এইটা যদি আয়নার সামনে রাখি, আমি এটা দেখতে পাবো, যদি এভাবে রাখি তাহলে এইটা দেখতে পাবো, আর এটা যদি এভাবে রাখি তাহলে আমি এটা দেখতে পাবো। তাহলে এই যে আমার দুইটা হাত, একটা হচ্ছে আরেকটার মিরর ইমেজ। আমার যে বাম পায়ের জুতা, ডান পায়ের জুতা, সেটা হচ্ছে একটা আরেকটার মিরর ইমেজ। এখন যদি আমি এইটার উপরে এটা রাখতে চাই, তাহলে দেখো, তাহলে কোনটার উপরে পড়লে, এইটা পড়তেছে এইটার উপরে, এইটা পড়তেছে এইটার উপরে, তাহলে এরা সুপার ইম্পোজ কিন্তু হচ্ছে না, দে আর নট সুপার ইম্পোজেবল। তাহলে একটা যৌগ যদি আরেকটার মিরর ইমেজ হয়, এবং যদি তারা পরস্পরের উপরে সুপার ইম্পোজেবল না হয়, সুপার ইম্পোজ মানে উপরই স্থাপনীয়, বাংলাটা এরকম, সুপার ইম্পোজেবল, SUPER, সুপার ইম্পোজেবল যদি না হয়, তাহলে এই দুইটা যৌগকে বলা হবে একটা আরেকটার এনানসিওমার, এবং এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এরা হচ্ছে আমাদের কি আলোক সক্রিয়। ওকে, এখন কাইরাল কার্বন যদি একটা থাকে, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি থাকবে না, সেন্টার অফ সিমেট্রি থাকবে না, দেন দ্য কম্পাউন্ড উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা দ্রবণ নিলাম, এই দ্রবণের মধ্যে ডি ল্যাকটিক অ্যাসিড যতটুকু নিলাম, এল ল্যাকটিক অ্যাসিডও ততটুকু নিলাম, অর্থাৎ সমমোলার। যদি সমমোলার নেই, তাহলে আমরা এই মিশ্রণটাকে দেখব, এর ভিত্তিতে আলো পাস করলে আলোর কম্পনের তলের কোনো পরিবর্তন হবে না, রোটেশন হবে না। এই ধরনের যৌগকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ, এবং রেসিমিক মিশ্রণগুলো হচ্ছে আলোক নিষ্ক্রিয়, এটাকে ডিএল মিশ্রণে বলা হয়, প্লাস মাইনাস মিশ্রণে বলা হয়। এখানে যে ডি সমাণু, সে আলোকে যতটুকু ডানে ঘোরাবে, এলটা ঠিক ততটুকু বামে ঘোরাবে, ফলে ফাইনালি আলোর কম্পনের তলের কোনো পরিবর্তন হবে না। সো দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? ওকে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোক সমানুতা নিয়ে আলোচনা করছিলাম। এখন যদি আমাদেরকে এরকম একটা যৌগ দেওয়া হয়, COOH, C, তারপরে C, তারপরে COOH, এখানে দিল OH, এখানে দিল OH, এটা H, এটা H, এটার নাম হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। ওকে, এটার নাম হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। এখন আমরা এখানে আরেকটা টার্টারিক অ্যাসিড লিখলাম, COOH, C, এটা হলো COOH, আমরা OH লিখলাম, H লিখলাম, আর H এখানে আমরা লিখলাম OH, আর এখানে লিখলাম H, এটাও টার্টারিক অ্যাসিড। আবার লিখলাম COOH, C, এটা হলো COOH, আর এখানে লিখলাম OH, আর এখানে লিখলাম OH, তাহলে সবাই টার্টারিক অ্যাসিড। এটা হচ্ছে 1 নম্বর গঠন, এটা হচ্ছে 2 নম্বর গঠন, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর গঠন। ওকে, 3টা যৌগ লেখা হয়েছে। তো এই যৌগটার মাঝখানে দেখা যাচ্ছে একটা প্লেন আছে, এই প্লেনের কারণে এই অংশটা একটা আরেকটার মিরর ইমেজ। তাহলে এই যৌগটা যেহেতু প্লেন অফ সিমেট্রি আছে, এখানে কিন্তু 2টা কাইরাল কার্বন আছে, এই কার্বনটা হচ্ছে কাইরাল, এই কার্বনটা হচ্ছে কাইরাল, 2টা কার্বন কিন্তু কাইরাল। তাহলে আমরা আশা করি যৌগটা আলোক সক্রিয় হবে, কিন্তু এটা আলোর তলকে ঘোরায় না। কেন? কারণ দেখা গেছে এখানে আছে প্লেন অফ সিমেট্রি। তাহলে একটা যৌগে যদি 2টা কাইরাল কার্বন থাকে এবং প্লেন অফ সিমেট্রি থাকার কারণে একটা হাফ যদি আরেকটা হাফকে প্রশমিত করে, ঘূর্ণনকে প্রতিহত করে, তাহলে এই ধরনের যৌগ হবে আলোক নিষ্ক্রিয়। এবং কেমিস্ট্রিতে এরকম যৌগকে বলা হয় মেসো কম্পাউন্ড, মানে মেসো যৌগ। কী যৌগ? মেসো যৌগ। তাহলে এটাকে বলা হয় মেসো যৌগ, মেসো যৌগ। তো এই 2টা যৌগ, এই কার্বনটা কাইরাল, এটাও কাইরাল, এটাও কাইরাল, এটাও কাইরাল, এখানে কিন্তু প্লেন অফ সিমেট্রি নাই, মানে এই হাফটা কিন্তু এই হাফের মিরর ইমেজ হবে না, এখানেও কিন্তু হবে না। যেহেতু হবে না, তাহলে এরা কিন্তু মেসো যৌগ না, তাহলে এরা হলো আলোক সক্রিয়, এরা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আয়নার সামনে এইটাকে রেখে দিই, তাহলে আয়নার ভিতরে এটা দেখতে পাবো, এটা রাখলে এটা দেখতে পাবো। তাহলে এই 2টা হচ্ছে একটা আরেকটার এনানসিওমার, এই 2টাকে বলা হবে একটাকে আরেকটার এনানসিওমার। ওকে, এটা মেসো যৌগ, আলোক নিষ্ক্রিয়, আর এই 2টা হচ্ছে একটা আরেকটার এনানসিওমার। এখন আয়নার সামনে যদি আমি একে রাখি, আমি কি একে দেখতে পাবো? জীবনেও না। যদি আমি আয়নার সামনে একে রাখি, একে দেখতে পাবো? জীবনেও না। তাহলে এটা তো আণবিক সংকেত গাঠনিক সংকেত একই,
কিন্তু আয়নার সামনে রাখলে মিরর ইমেজ হিসেবে এটা পাওয়া যায় না। তাহলে এদের সম্পর্ক কি? এদের সম্পর্ককে আমরা কি বলবো? উত্তর হচ্ছে 1 এবং 2 এর সম্পর্ককে বলা হবে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। এবং একইভাবে 1 এবং 3 তাদের সম্পর্ককে বলা হবে ডায়াস্টেরিওমার। তাহলে 2 আর 3 হচ্ছে এনানসিওমার, 1, 2 ডায়াস্টেরিওমার, 1, 3 সেটা ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কোনগুলো? ডায়াস্টেরিওমার হচ্ছে যে যৌগগুলো, যে স্টেরিও আইসোমারগুলো একটা আরেকটার মিরর ইমেজ হবে না, সেগুলি হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে সিস আয়নার সামনে রাখলে তো ট্রান্স পাওয়া যাবে না। ট্রান্সকে যদি আয়নার সামনে রেখে আমি কি সিস পাবো না। তাহলে সিস এবং ট্রান্স হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আলোক সমানতার গুরুত্বপূর্ণ যে টার্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমি সবশেষে যেটা শেষ করব দিয়ে সেটা হলো যে এই যে যৌগগুলো, এদের কনফিগারেশনকে প্রকাশ করার জন্য, এদের যে কনফিগারেশন, এই কনফিগারেশনকে প্রকাশ করার জন্য আমরা যে টার্মগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ডি এবং এল। তো যেমন মনে করো এখানে COOH আছে, এটা হচ্ছে CH3 আছে, এখানে OH আছে, এখানে H আছে। তাহলে যে কার্বনটা কাইরাল তার ডান দিকে যদি OH থাকে, বেসিক্যালি এটা কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে প্রথম প্রয়োগ করা হয়েছিল। তো যদি OH থাকে, ডান দিকে যদি থাকে কাইরাল কার্বনের ডান দিকে OH, তাকে বলা হয় ডি সমাণু। আর যদি বাম দিকে থাকে OH, COOH, CH3, এটা হচ্ছে HO, এটা হচ্ছে H, তাকে বলা হয় এল সমাণু। তাহলে এটার সাথে ঘোরাঘুরির কোনো সম্পর্ক নেই। কোন দিকে আলো ঘুরবে তার সাথে এই বড় হাতের ডি এলের কোনো সম্পর্ক নাই। তাহলে এটাকে বলা হবে ডি, এটাকে বলা হবে এল। ওকে, এখন অনেক সময় ওয়েজ হয়তো থাকবে না। যদি ওয়েজ না থাকে তাহলে তাদের কনফিগারেশনকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি যে সিস্টেম, সেটা হচ্ছে RS। ঠিক আছে, RS ব্যবহার করি। RSটা কি সেটা দিয়ে আমি শেষ করবো আজকের আলোচনা। RSটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, RSটা হচ্ছে, মনে করে এখানে কার্বন আছে, এর সাথে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হাইড্রোজেন আছে। এই কার্বনটা কাইরাল কার্বন। এখন এটা ডি না এল, এটা তো ওয়েস নাই, সো এটা বের করা যাচ্ছে না। এটা আলোকে ডানে ঘুরে না বামে ঘুরে সেটাও বের করা যাচ্ছে না। কিন্তু এটা যেহেতু একটা স্টেরিও আইসোমার অর্থাৎ কাইরাল কার্বন আছে, তো তার কনফিগারেশনকে প্রকাশ করার জন্য আমরা ইউজ করি RS। এখানে লক্ষ্য করে দেখো, এই যে পজিশনটা, এটাকে বলা হয় ভার্টিক্যাল আর এটাকে বলা হয় হরিজন্টাল। দুইটা পজিশন মনে রাখবা, ঠিক আছে? হরিজন্টাল এভাবে কোনো অ্যাটম থাকা মানে এটা হচ্ছে উপরে আছে, আর ভার্টিক্যালি থাকা মানে এটা এখানে যারা থাকবে তারা হচ্ছে আমাদের নিচে আছে। আমরা যদি একটা কম্পাউন্ডকে এভাবে লিখি, মনে করো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে এভাবে ব্রোমিন দিলাম, রাইট? দিয়ে এভাবে লিখলাম, এই যে এইভাবে, এই, আর এটাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে এই সাইনটাকে বলা হয় সলিড লাইন, এটাকে বলা হয় ওয়েজ লাইন, WEDGE, আর এটাকে বলা হয় আমাদের ড্যাশ লাইন। তো এই সলিড লাইন মানে হচ্ছে একই তলে আছে, ওয়েজ মানে হচ্ছে উপরে আছে মানে আমার দিকে আছে, আর ড্যাশ মানে হচ্ছে আমার কাছ থেকে দূরে আছে মানে নিচে আছে। তো সেটাকে আমরা এই হরিজন্টাল ভার্টিক্যাল এভাবে প্রকাশ করতে পারি। তো এখানে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো যদি আমরা প্রায়োরিটি লিস্ট মানে সিনিয়রিটি লিস্ট বের করি, তাহলে সবচেয়ে বেশি অ্যাটমিক নাম্বার যার সে হবে সিনিয়র। তাহলে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 35, তাহলে এটা হলো সিনিয়র, তাহলে এভাবে 1, এরপরে ক্লোরিন এভাবে 2, এরপরে ফ্লোরিন এভাবে 3, আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে এভাবে 4। ওকে, তাহলে এখন যে কাজটা করবো আমরা 1 থেকে আমরা 3-তে যাব। যদি 1 থেকে 3-তে যাই তাহলে এইভাবে যেতে হচ্ছে, এইভাবে যেতে হচ্ছে। তাহলে যেটা গেলাম সেটা কি ঘড়ির কাঁটার দিকে গেলাম না উল্টা দিকে গেলাম? উল্টা দিকে গেলাম, বিপরীত দিকে গেলাম। তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে যাই তখন তাকে বলা হবে আর মানে হচ্ছে রেকটাস। রেকটাস মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এস মানে হচ্ছে সিনিস্টার, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই কনফিগারেশনে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, তাহলে এটাকে বলা হবে এস কনফিগারেশন। এটাকে কি বলা হবে? এস কনফিগারেশন। তাহলে এটাকে আবার অন্যভাবে লিখে আমি আরেও কনভার্ট করতে পারবো। জাস্ট এটাকে যদি এইদিকে দিই, এটাকে এইদিকে দিই, তাহলে এটা আর কনফিগারেশন হয়ে যাবে। এক্ষেত্রে শর্তটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটির যে গ্রুপ মানে সবচেয়ে জুনিয়র যে গ্রুপ তাকে ভার্টিক্যালি থাকতে হবে। যদি সে ভার্টিক্যালি না থাকে হরিজন্টালি থাকে, তাহলে যদি আর পাই তাহলে কনফিগারেশনটা ধরে নিতে হবে এস, আর যদি এস পাই তাহলে কনফিগারেশনটাকে ধরে নিতে হবে আর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনেক সময় নিয়ে নিলাম। তোমরা সবাই ভালো থাকবা, বেশি বেশি করে রসায়ন প্র্যাকটিস করবা। জৈব রসায়ন এটা মজার একটা জিনিস, প্র্যাকটিস করলেই একসময় আন্ডারস্ট্যান্ডিং তোমার ভিতরে চলে আসবে এবং তোমার ভালো লাগা শুরু হবে এবং এখানে অনেক ভালো স্কোর তুমি করতে পারবা। পরের ক্লাসে আমি যে নতুন টপিক আছে সেটা নিয়ে আলোচনা করব, আর এটার রিলেটেড একটা কোশ্চেন, আমি ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদেরকে দেখাবো এবং
দেখা হবে পরের ক্লাসে তোমাদের সবার সাথে আবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।